মোদি কি আসলে পাকিস্তানের বিরুদ্ধে এখন পর্যন্ত যতগুলো সাইল দিয়েছে একটা তো সফল হতে পেরেছে? যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে একটাতেও মোদি সফল হতে পারেনি, বরং বারবার কিন্তু পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে নরেন্দ্র মোদীর কূটনীতি। এবার আমরা রাশিয়ার সঙ্গেও দেখছি খনিজ তেলের বিষয়ে একটা বড় সমঝোতা হচ্ছে পাকিস্তানের সাথে, যেখানে নরেন্দ্র মোদীর এই কূটনৈতিক চাল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল। ভারতের রক্তচাপ বাড়িয়ে এবার পাকিস্তানের সঙ্গে খনিজ তেলের চুক্তি সারবে রাশিয়া। বন্ধু মস্কোর এমন আচরণ ইসলামাবাদ প্রেম প্রকাশ্যে আসতেই নয়াদিল্লির বিদেশ নীতি নিয়েও কিন্তু ফের প্রশ্ন তৈরি হয়েছে। সম্প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রবল আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিতেও সম্মতি হয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃপা দৃষ্টির দৌলতে পশ্চিমের প্রতিবেশী দেশটিতেও ডলার বৃষ্টি চলছে বললেও অত্যুক্তি হবে না। ফলে কূটনৈতিক ক্ষেত্রে প্রকট হচ্ছে এই ভারতের ব্যর্থতা। চলতি বছরের 16ই ডিসেম্বর রুশ এবং পাকিস্তান সম্ভাব্য খনিজ তেলের চুক্তি নিয়ে সংবাদ সংস্থা IAEA এর কাছে মুখ খোলেন ইসলামাবাদের অর্থমন্ত্রী মোহাম্মদ ঔরঙ্গজেব। তার কথায়, তরল সোনার ভাণ্ডারের নিরিখে মস্কোকে বিশ্বশক্তি বলা যেতে পারে। ক্রেমলিন যদি আমাদের সঙ্গে এই খাতে সমঝোতা করে তাহলে আমরা খুশিই হব। বর্তমানে এই ব্যাপারে দুপক্ষের জ্বালানি মন্ত্রকের মধ্যে আলোচনা চলছে বলে সাক্ষাৎকারে স্পষ্ট করেন পাক অর্থমন্ত্রী ঔরঙ্গজেব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় ভারতীয় ফৌজের কাছে আত্মসমর্পণ করে 93,000 পাকিস্তানি সৈন্য। ওই ঘটনার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে তৃতীয় পাক ভারত যুদ্ধের। পাশাপাশি পূর্ব দিকের ভূমিখণ্ড ইসলামাবাদের থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ওই লড়াইয়ে খোলাখুলিভাবে নয়াদিল্লির পাশে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 54 বছর পর ঠিক সেই দিনেই মস্কোর সঙ্গে সম্ভাব্য খনিজ তেলের চুক্তির ব্যাপারে আলোচনাও চলছে পাকিস্তানের সাথে। সংবাদ সংস্থা RIA-কে দেওয়া সাক্ষাৎকারে ঔরঙ্গজেব জানিয়েছেন, ক্রেমলিনের সঙ্গে হাত মিলিয়ে তরল সোনার অনুসন্ধান, উৎপাদন এবং পরিশোধনের ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতা পেতে চাইছে ইসলামাবাদ। এবছরের নভেম্বরে সংশ্লিষ্ট ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন রুশ জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ। তিনি জানিয়েছেন, পাকিস্তান একটি খনিজ তেল পরিশোধনাগারকে উন্নত করার ব্যাপারে ক্রেমলিনের একাধিক সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে, যদিও তাতে লগ্নির মাত্রা কেমন হবে তা অবশ্য জানা যায়নি। খনিজ তেলকে নিয়ে রুশ পাক ঘনিষ্ঠতার ভারতের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেও বেশ কিছু বিশ্লেষক। তাদের দাবি, গত 4.25 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের জেরে মস্কোর তরল সোনার উপর যেভাবে আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে, তাতে বিকল্প বাজার খোঁজা ছাড়া তাদের সামনে অন্য কোনো রাস্তা নেই। অন্যদিকে বর্তমানে 85% বেশি খনিজ তেল আমদানি করে থাকে ইসলামাবাদ। এই খাতে খরচ কমানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রতিবেশী দেশটি। তো এদিক থেকে জ্বালানি ব্যবসাকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। অর্থাৎ রাশিয়ার কাছ থেকে তারা যদি কম মূল্যে এই জ্বালানি তেল সংগ্রহ করতে পারে তাহলে সেটা পাকিস্তানের জন্য একটা অন্যরকম বড় বিদেশ নীতির ক্ষেত্রে জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ভারত কেন পাকিস্তানকে কন্ট্রোল করার জন্য IMF-এর উপরে বারবার তারা হুমকি দিচ্ছে, চেষ্টা চালাচ্ছে যেন পাকিস্তানকে কোনোভাবে অর্থ তারা লগ্নি না করে বা অর্থ প্রদান না করে, ঋণ সহায়তা না দেয়। আবার সেম একইভাবে তারা কিন্তু রাশিয়ার কাছ থেকেও পরাজিত হলো। অর্থাৎ পশ্চিমা বিশ্বে পাকিস্তানকে এক প্রকার কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা ভারত চালিয়ে আসছিল, সেখান থেকে পাকিস্তান বের হয়ে এসে ভারতের কূটনৈতিক চাল ব্যর্থ করে দিয়ে তারা কিন্তু ঠিকই কূটনৈতিকভাবে আরও একটা বড় বিজয় অর্জন করলো। রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছেন, এই বিজয়ের মাধ্যমে পাকিস্তান অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিকভাবে ভারতের যে একটা গ্রহণযোগ্যতা ছিল সেই গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হলো, খর্ব হলো এবং সেখানে পাকিস্তানের গ্রহণযোগ্যতা তৈরি হলো। এটাকেই রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছেন নরেন্দ্র মোদীর চরম ব্যর্থতা এবং পাকিস্তানের বা শাহবাজ শরীফের চরম সফলতা।